সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা তো নিশ্চয়ই জানেন যে আমাদের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের মাধ্যমে আমরা স্বাস্থ্য বিষয়ক নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। সেই সাথে আমরা চেষ্টা করি এটার সঙ্গে আসলে জীবনযাত্রার পরিবর্তন কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করি এবং পরামর্শ দেওয়ার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডায়াবেটিস। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের অতিথির সঙ্গে। অধ্যাপক ডাক্তার খাজা নাজিম উদ্দিন 1954 সালের এপ্রিল মাসে পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1979 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বারডেম হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। ডায়াবেটিস এখন মহামারী আকারে দেখা দিয়েছে। এই ডায়াবেটিসের সমস্যাগুলো আসলে কেন এত দিন দিন বৃদ্ধি পাচ্ছে? কারণ একটাই, আমাদের লাইফ প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। আমি যে স্কুলে পড়তাম সেখানে আমরা হেঁটে যেতাম, 1.5 ঘন্টা লাগত, আসার সময় 1.5 ঘন্টা লাগত। যে রাস্তা দিয়ে আমরা যেতাম সেই রাস্তা এখন শ্যাওলা পড়ে গেছে, কারণ ওই রাস্তায় কেউ হাঁটে না। ঠেলা গাড়ি বা অন্য গাড়িতে 2 টাকা দিয়ে উঠে চলে যায়, আবার ওখানে চলে আসে। সো এটি ওয়ান অফ দ্য রিজন, একটা সবচেয়ে বড় কারণ। আর যেটা কারণ হলো খাদ্য অভ্যাসের পরিবর্তন হয়েছে। আমরা রিচ ফুড বেশি খাই। রিচ ফুড খাওয়া যাবে না তা কিন্তু আমি বলছি না, রিচ ফুড বেশি খাই, খাওয়া মানে কনজামশন ক্যালোরি বেশি হলো, কিন্তু খরচটা কম। এখন আপনি ধরেন আমাদের দেশে শতকরা 13 জনের ডায়াবেটিস আছে, মানে প্রতি 8 জনের একজন ডায়াবেটিস আছে। এখন এই ডায়াবেটিস ছাড়াও কিন্তু একটা গ্রুপ আছে যাদের বলে প্রি ডায়াবেটিস। তাদের ডায়াবেটিস হওয়ার চান্স অন্য লোকের চাইতে 3 থেকে 50 গুণ বেশি। এদের পার্সেন্ট হলো 30 থেকে 33%। তার মানে কি 3 জনের 1 জন। তাহলে আমরা শুধু ডায়াবেটিস আসি তাই না, আমরা ডায়াবেটিস সংক্রামক মানে মহামারীর মধ্যে আসি কি তাই না, কিন্তু ডায়াবেটিসের আশঙ্কায় আসি অনেক। আচ্ছা, সেই জন্য আমাদের প্রথম কাজ এবং প্রথম যে আমাদের লাইফ প্যাটার্ন চেঞ্জ করতে। এখন 35 বছর যারা আছে, আগে বলা হয়তো 45 বছর, 35 বছর যারা আছে তাদের সবারই টেস্ট করা উচিত। আচ্ছা, যে কোনো কাজে গেলে, চাকরির জন্য গেল, অন্য কোনো অসুখের জন্য গেল, তার টেস্ট করা উচিত। এছাড়া যারা মোটা ওবিজ এবং সে যদি 10 বছরও হয় তাহলে কিন্তু তার এটা করা উচিত। তারপরে তার যদি ফ্যামিলিতে থাকে তার এটা, যা ফ্যামিলি যেই থাকুক তার এটা করা উচিত, ডায়াবেটিসের জন্য টেস্ট করা উচিত। প্রেগনেন্সির সময় যার ডায়াবেটিস ছিল তার আবার টেস্ট করা উচিত। আচ্ছা, এইভাবে স্ক্রিনিং করে আমরা ঠিক করতে পারি কার প্রি ডায়াবেটিস বা ডায়াবেটিস আছে। বয়স্কদের ক্ষেত্রে যখন ডায়াবেটিসটা আসলে ধরা পড়ে, এটির সাথে আসলে অন্যান্য কোনো রোগের কোনো সম্পর্ক রয়েছে কিনা? ডায়াবেটিস মানে কি? হরমোনের রোগ। হরমোন মানে কি? সুগারের রোগ। সুগার বা গ্লুকোজ বেশি হলেই সেটা ডায়াবেটিস, তাই না? এখন কত বেশি? নর্মাল একটা লেভেল আছে, সব কিছুর নর্মাল থাকে। যদি 7 মিলিমোল আর যদি এটাকে 18 দিয়ে গুণ দেন 126 মিলিগ্রাম, এর বেশি হয়, 7 হয় অথবা 7-এর বেশি হয়, তাহলে সেটা ডায়াবেটিস। এটা খাওয়ার আগে, নাস্তার আগে। আপনি রাত্রে খেলেন, 8 থেকে 10 ঘন্টা কিছু খেলেন না, তখন টেস্ট করলেন, এটা হলো ফাস্টিং। খাওয়ার পরে 11.1 মিলিগ্রাম, মানে 200 মিলিগ্রামের বেশি হল। তাহলে নর্মাল হলো 6 খাওয়ার আগে, আর খাওয়ার পরে 8। তাহলে খাওয়ার পরে 8 নর্মাল, কিন্তু সুগার হলো 11.1। তাহলে 8 থেকে 11 এটা ইম্পেয়ার্ড, এটা প্রি ডায়াবেটিস। আর এদিকে খাওয়ার আগে 6 থেকে 7 এটা প্রি ডায়াবেটিস। আচ্ছা, সো আপনি ধরে ফেললেন আপনার কি আছে, প্রি ডায়াবেটিস আছে না ডায়াবেটিস আছে। প্রি ডায়াবেটিস হলে আপনার ডায়াবেটিস হওয়ার রিস্ক বেড়ে গেল, আর ডায়াবেটিস তো ডায়াবেটিস আছে। সমস্যা কিন্তু দুটার একই সমস্যা। আপনার কিডনির অসুখ দুইটার একই রকম, হার্টের অসুখ দুইটার একই রকম, চোখের অসুখ দুটার একই রকম। পার্সেন্টেজ কম বেশি হতে পারে, কিন্তু যাদের ডায়াবেটিস আছে তাদের ম্যাক্রোভাস্কুলার আমরা বলি, হার্ট, ব্রেন, রক্তনালীর অসুখ মারাত্মকভাবে হয়। সেই জন্য এটা হওয়া মানে ধরে নিতে হবে যে আপনার ডায়াবেটিস হয়ে গেছে। প্রি ডায়াবেটিস যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কি আসলে ঔষধ গ্রহণ করাটা ম্যান্ডেটরি কিনা, অথবা এটার সাথে লাইফস্টাইল পরিবর্তন বা ডায়েটের পরিবর্তনটা আসলে দরকার আছে কিনা, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? ডায়াবেটিস এবং প্রি ডায়াবেটিস সমস্যা কিন্তু প্রায় একই সমস্যা, মানে জটিলতার সমস্যা একই, ভবিষ্যতের জন্য প্রবলেম একই, সেই জন্য কনসার্নও একই। আচ্ছা, আপনার
আমরা যদি বলি, আমি ধরেন আপনাকে বললাম যে আপনার শরীরে সুগার বেশি আছে, কোনো সিমটম নাই, কোনো উপসর্গ নাই, কোনো কমপ্লিকেশন কিছুই নেই, আপনি আমার এই চশমা নেওয়ার মতো, আমি যদি চশমা রাখলাম তাহলে চলছে, চশমা না ছাড়া আমার চলে না, আমি তো এটাকে অসুখ বলি না। সুগার একজনের বেশি থাকলো সে তো সেটাকে অসুখ বলবে না আনটিল অ্যান্ড আনলেস উপসর্গ হবে। এখন উপসর্গ খুব বেশি সুগার না হলে সাধারণত টাইপ 2 ডায়াবেটিসের উপসর্গ হয় না। আর তাছাড়া হয় কি, এই রুটিন টেস্টে ধরা পড়ে। আর একটা কখন ধরা পড়ে, যখন কমপ্লিকেশন হয়, যদি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার দেখলো আপনার চোখটা এক্সামিন করে একটা সমস্যা হয়েছে, আপনি ইসিজি করে দেখলেন হার্টের একটা সমস্যা, তখনই আপনার ডায়াবেটিস নিয়ে টানটান বেজে যাবে। সেই জন্য ডায়াবেটিসকে আপনি এইভাবে ধরবেন না। এখন ডায়াবেটিস হলে কী হয়, আপনি যেটা বলছেন যে ডায়াবেটিস একটা রোগের মোটা হলো, ওবেস থাকলো, ডায়াবেটিস একটা রোগের কোলেস্টেরল বেশি থাকলো, ডায়াবেটিস একটা রোগের লিভারে চর্বি জমে গেল, ফ্যাটি লিভার হলো, ডায়াবেটিস একটা রোগের হার্টের অসুখ হলো, স্ট্রোক করলো, নার্ভের অসুখ হলো, রাতের ঘুমাতে পারে না, পা জ্বলে শিরশির করে একদম চাবায় শেষ হয়ে যায়, ঘুমানো যায় না, নার্ভের অসুখ হলো। তাহলে ডায়াবেটিস একটা অসুখ না। ডায়াবেটিস হলে কোলেস্টেরল বাড়ে, মেটাবলিক আরেকটা অসুখ হলো। ডায়াবেটিস হলে এই যে কমপ্লিকেশনগুলো হলো, ডায়াবেটিস হলে লিভারের অসুখ হলো, এছাড়াও সমস্যা আছে, ডায়াবেটিস সেক্সের সমস্যা হয়। তো এগুলা হলো ডায়াবেটিস একটা সর্বসংহার রোগ, সব অঙ্গকেই ডায়াবেটিস আপনাকে এফেক্ট করতে পারে। তখন বিশ্বাস করেন আপনার কিছু করার নেই। সো তার আগেই আপনাকে সুগার কন্ট্রোল করতে, আপনি যদি সুগার কন্ট্রোল করতে পারেন, নর্মাল রাখতে পারেন, মাশাআল্লাহ 80 বছর আপনার কোনো সমস্যা হবে না। আচ্ছা, আর যদি তা না পারেন তাহলে এই সমস্যাগুলো। যারা টাইপ 1 ডায়াবেটিসে ভুগছেন অর্থাৎ ইনসুলিন নিচ্ছেন, তাদের একটি ধারণা যে তারা যদি পরিমাণে খাবার একটু বেশিও খায়, সেটি তারা ইনসুলিন যেহেতু গ্রহণ করছেন সেটির মাধ্যমে তারা কন্ট্রোল করে ফেলতে পারছেন। সো এই যে ধারণাটি, এটি কি আসলে কোনো মিসকনসেপশন কিনা? টাইপ 1 এবং টাইপ 2 আগে যেভাবে ভাগ করা হতো এখন সেরকম না। এখন তো দুনিয়া বদলে গেছে, ডিজিটাল যুগ, টেকনোলজির যুগ, অনেকভাবে এটা করা হয়। এখন প্রথমে গ্রসলি ধরে নেওয়া হয় কম বয়সের ডায়াবেটিস মানে টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 1 ডায়াবেটিস মানে তার ইনসুলিন নাই, তার ইনসুলিন লাগবে। আর টাইপ 2 মানে তার ইনসুলিন ছাড়াও হতে পারে, ইনসুলিন লাগতেও পারে, ছাড়াও কাদের হবে, যাদের বডিতে ইনসুলিন থাকে কিন্তু কাজ করে না, এটাকে বলে ইনসুলিন রেজিস্ট্যান্স। 17 বছরের একটা ছেলের যা খাবার আর 77 বছরের একটা লোকের খাবারের এক হতে পারে না, কারণ 17 বছরের ছেলেটাকে গ্রোথ লাগবে, তার গ্রোয়িং এজের জন্য তার সাফিসিয়েন্ট খাবার লাগবে, নিউট্রিশন ঠিক রাখতে হবে। নিউট্রিশন ঠিক রাখার পরে জন্য যতটুকু ইনসুলিন লাগে, যা যা ব্যবস্থা করে তাই করতে হবে। সব খাওয়ার ব্যাপারে আমরা যেমন প্রথমে টাইপ 2 ডায়াবেটিস আসলেই খাওয়ার একটা লিমিট দিয়ে দিই, একটা চার্ট দিয়ে দিই, এই জিনিস খাবেন না, এটা করবেন না, ওটা করবেন, কিন্তু টাইপ 2তে এরকম না। তাকে প্রথম বলা হয় তুমি খাবা, তোমার যেটা প্রয়োজন সেটা খেতে হবে, কিন্তু ইউ মাস্ট স্পেন্ড ইট, এটা খরচ করতে হবে। আচ্ছা, তাকে এক্সারসাইজ ধরাই দিলেন, তাকে সাইকেল চালাতে বললেন, তাকে সাঁতার কাটতে বললেন, ফুটবল খেলতে বললেন। এখন বেসিক্যালি হলো যে একটা বয়স্ক লোক হয়তো 50 মিনিট, 30 মিনিট, 45 মিনিট এক্সারসাইজ করতে পারে, তার বেশি করতে পারে না। কিন্তু একটা বাচ্চার 60 মিনিট মাস্ট প্রতিদিন, সেই জন্য এখানে ডিভিশন দেওয়া আছে, যেমন ইনসুলিন নিতে হয় যেমন এটাও ডিভিশন দেওয়া আছে। টাইপ 1 বা টাইপ 2 তারা যদি কোনো কারণে ব্লাড সুগারটাকে কন্ট্রোল না করে, সেক্ষেত্রে আসলে ভবিষ্যতে তাদের কোন কোন ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে? জটিলতা সবই সমান, চোখের অসুখ, কিডনির অসুখ বেশি হয়, নার্ভের অসুখ, তবে টাইম আছে, যে 4-5 বছরের মধ্যে হয়ে গেল আর বয়স্কদের প্রথমেই শুরু হয়ে গেল, এরকম জটিলতা সবার জন্য সমান। হার্টের অসুখও হয়, কিডনির অসুখ হয়, চোখের অসুখ হয়, নার্ভের, কিন্তু এদের একটু সময় লাগে। তো এখন আরেকটা কথা বলে রাখি যে টাইপ 1 টাইপ ছাড়াও আজকাল ডায়াবেটিস আছে। যেমন ধরো আমরা বললাম কম বয়সের ডায়াবেটিস হলো, তার মানে ইনসুলিন লাগবে। এখন আপনার কাছে 20 বা 22 বছরে একটা লোক আসলো, আপনাকে ডিসাইড করতে হবে টাইপ 1 না টাইপ 2, তাই না? আপনি তাকে ইনসুলিন দিতে গেলেন, কিন্তু তার সুগার অত বেশি না, তাহলে কী সে তো নেবে না। এইরকম আছে যে এই মধ্য বছর বয়সের ডায়াবেটিস হয় যাদের ট্যাবলেটে কাজ হয়, ইভেন বাচ্চাদেরও আছে, নিওনেটদেরও হয়। আচ্ছা, এরা হলো মোডি বলে, নিওনেটাল ডায়াবেটিস আর মোডি, এরা অনেকে এদেরকে টাইপ 3ও বলে। এরা হলো জেনেটিক, 3 পুরুষের ডায়াবেটিস, খোঁজ নিয়ে দেখবেন দাদার ছিল, মার ছিল, ছেলের হয়েছে, এরকম। এটা একটা ডায়াবেটিস। আর একটা ডায়াবেটিস হলো এইগুলা ছাড়াও কারণ আছে, সেই কারণগুলোর চিকিৎসাগুলো অনেক সময় ডায়াবেটিসের সুবিধা হয়। যেমন ধরুন প্যানক্রিয়াসের অসুখ আছে, তার ডায়াবেটিস হয়ে গেল। যেমন ধরুন কর্টিকোস্টেরয়েড হরমোন খায়, তার সুগার বেশি হয়ে গেল, কর্টিকোস্টেরয়েড বাদ দিলে হয়তো এটা কমে যেতে পারে। এরকম টাইপ 1 টাইপ 2 মধ্যে আছে, প্লাস এরকম আছে। আর আবার দেখেন অনেকের আছে ছোটোবেলায় তার ট্যাবলেটে হয়তো কাজ, 30 বছর হয়েছে এটা, কিন্তু 30 আর 5-7 বছর পরে দিন ইনসুলিন ছাড়া হয় না, এটাও একটা ডায়াবেটিস।
টাইপ 1 ডায়াবেটিস হলো ম্যাক্সিমাম অটোইমিউন ডিজিজ। এই যে যেটা বললাম বয়সকালে ইনসুলিন লাগে তাড়াতাড়ি, এটাও একটা অটোইমিউন ডিজিজ। আচ্ছা, এটার নাম হলো লাডা। এরকম মানুষের নলেজ বাড়তেছে, কনসেপশন চেঞ্জ হচ্ছে, সেই জন্য চিকিৎসাও চেঞ্জ হচ্ছে। স্যার এই যে টাইপ 1 ডায়াবেটিস যাদের হচ্ছে বা টাইপ 2 ডায়াবেটিস যাদের হচ্ছে তাদের ক্ষেত্রে আসলে ট্রিটমেন্ট প্রোটোকলটা কি একই রকম থাকে কিনা? আমরা জানি যে ইনসুলিনের কিছু ভিন্ন ভিন্ন থাকে, যেমন টাইপ 1 যাদের রয়েছে তারা ইনসুলিন নিচ্ছে, যাদের টাইপ 2 রয়েছে তারা ইনসুলিন নিচ্ছে না, কিন্তু এর বাইরেও তাদের ট্রিটমেন্ট প্রোটোকলটা কি ভিন্ন রকম হয়ে থাকে কিনা? এটা তো ওষুধের কথা বলি, ইনসুলিন বা ট্যাবলেট এটা তো ড্রাগ। ডায়াবেটিস এমন একটা রোগ, এটা ইম্পর্টেন্ট যে ওষুধ ছাড়াও কিন্তু ডায়াবেটিস চিকিৎসা করা যায়। তা আপনার তিনটা জিনিস মনে রাখতে হবে। এটা হলো লাইফ স্টাইল অল্টারেশন, লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে। 2 নম্বর হলো খাওয়া দাওয়ার অভ্যাস পরিবর্তন করতে হবে। একদম ডায়াবেটিস রোগী অবশ্যই ডিসিপ্লিন হতে হবে, তাকে সিগারেট খাওয়া যায় না, স্মোকিং চেঞ্জ করতেই হবে। এখন একজনের একটা পার্টিকুলার ওয়েট থাকার কথা, সে ওয়েটটা তার বেশি আছে, তাকে কমাইতে হবে। ওয়েট কম আছে, তার ওয়েটটা বাড়াইতে হবে। এখন অনেকেই খাওয়া দাওয়া বাদ দিয়ে ডায়াবেটিস কন্ট্রোল করতে, এটা কোনো নিয়ম না। কারণ আপনার ব্রেনের কাজ করার জন্য খাবার লাগবে, কিডনির কাজ করার জন্য খাবার লাগবে, আপনার দৈনন্দিন কাজের জন্য খাবার লাগবে না। না খেলে আপনি কীভাবে চলবেন? সেই জন্য খাওয়াটা আপনাকে সাফিসিয়েন্ট করতে হবে। এখন এই খাওয়াটা আপনি ডায়েটিশিয়ানের কাছে গিয়ে করতে পারেন, আপনি যে কোনো ডাক্তারের কাছে যেতে পারেন, অথবা বাংলাদেশ ডায়াবেটিক সমিতির যে বই আছে ওই বইতে গাইডলাইন আছে। এখন আপনার একটা গ্রস হিসাব দিই, একজনের যদি 165 সেন্টিমিটার হাইট হয়, তার বেস্ট ওয়েট হলো 65 কেজি। এখন তাকে খাওয়া হিসাব করে খেতে হবে 65তে আনার মধ্যে। সেই জন্য খাওয়াটা ইম্পর্টেন্ট। আর খাওয়ার কম্পোনেন্ট কী করবেন? অনেকে আছে কিছুই খায় না ডায়াবেটিস। ডায়াবেটিস হলে প্রত্যেকটা লোক প্রতিদিন 1 কাপ দুধ, একটা মিষ্টি ফল, কুসুম সহ একটা ডিম খাবেই। অনেকেই খায় না, কিন্তু এটা খাবেই, এটা তার জন্য দরকার। এখন মিষ্টি ফল আপনি সবই খেতে পারেন। কলা যদি সাগর কলা হয় অর্ধেক খাবেন, এমনি কলা হলে একটা খাবেন। আম, ছোটো আম খেতে পারেন, বরই, লিচু এগুলা 3-4টা করে খেতে, খেজুর 3-4টা করে খেতে। যেখানে মিষ্টি সেখানে আপনি নেই, এখন পর্যন্ত তাই, এরপরে হয়তো চেঞ্জ হতে পারে। যেখানে মিষ্টি মানে গ্লুকোজ চিনি আছে আপনি নাই, তাহলে থাকলো কি? খেতে বললাম সবই, খেতে নিষেধ করলাম কিছু, বাকিগুলা সবই খেতে পারবেন। দুনিয়ার সব কিছু আপনি খাইতে পারবেন, কিন্তু একটা কথা আছে, সেটা হলো উইথ মডারেশন। আপনাকে হিসাব করে খেতে হবে। হিসাবটা কি? আপনি ডায়াবেটিস নাই, পুরো আনারস খেয়ে দিলেন, কিন্তু ডায়াবেটিস হয়েছে 1 ফালি খাবেন। তরমুজ পুরোটা খেতে পারতেন, কিন্তু ডায়াবেটিস ছিলেন না। সো এইভাবে আপনাকে খাওয়াটা মেনে চলতে। তারপর আসেন এক্সারসাইজ। আচ্ছা, আপনার ডায়াবেটিস হয়েছে আপনি হাঁটবেন না, এটা হয় না। আচ্ছা, সত্য কথা, এটা হতেই পারে না, হওয়ার কথা না। হাঁটলে কী লাভ? এক্সারসাইজ করে কী লাভ? বডির ব্যালেন্স ঠিক থাকে, বডির হরমোনের, অর্থাৎ মেডিসিন, সঠিক খাদ্য অভ্যাস এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, এই 3টে জিনিস যদি মেনটেন করা যায় তাহলে একজন ডায়াবেটিস রোগী সুস্থ থাকতে পারে। যদি এগুলো ঠিক থাকে, প্লাস 3 মাস পর পর আপনি ডাক্তারকে দেখান, আচ্ছা, মাশাআল্লাহ 80 বছর পর্যন্ত আপনার কিছু হওয়ার কথা না। স্যার আমরা আরো বিস্তারিত জানবো এই সম্পর্কে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন, এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। ডায়াবেটিস কিন্তু কোনো রোগ নয়, এটা একটা লাইফস্টাইল ডিজিজ বলা যেতে পারে, যেটা বিভিন্ন মেটাবলিক ডিসঅর্ডারের কারণে হয়ে থাকে। আমরা যদি আমাদের লাইফস্টাইলটাকে মডিফিকেশন করতে পারি তাহলে কিন্তু এর থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। সেক্ষেত্রে প্রথমেই যেটা করতে হবে, একটা কোয়ালিটি লাইফ যেটাকে আমরা বলে থাকি, যেখানে আপনার সুষম খাদ্য ব্যবস্থাপনা, পর্যাপ্ত ঘুম, স্ট্রেস ফ্রি থাকা এবং দৈনন্দিন লাইফে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যদি আসি টাইমিংয়ের ক্ষেত্রে, ডায়াবেটিস কিন্তু একটা ক্লক ওয়াইজ ডিজিজ বলা হয়ে থাকে। আমাদেরকে অবশ্যই ডায়াবেটিসের ক্ষেত্রে টাইমটা মেনটেন করাটা খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে সকালের খাবার, দুপুরের খাবার, রাতের খাবারের পাশাপাশি ইন বিটুইন 3টা ছোটো ছোটো স্ন্যাক্সটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সবারই একটা ক্যালোরি চাহিদা থাকে, সেক্ষেত্রে পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, তার উচ্চতা এবং ওজন অনুযায়ী আমরা তার ক্যালোরিটাকে ভাগ করে থাকি। সেক্ষেত্রে সকালের খাবারটা 7:30 থেকে 8:30টার মধ্যে বা খুব বেশি হলো 9টা খুব ইম্পর্টেন্ট। কারণ সারাদিন সকালের ব্রেকফাস্টটা যদি টাইমলি না খাওয়া হয়ে যায়, সেক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে খাবারের ব্যালেন্সটা নষ্ট হয়ে যায় সারাদিনের। এরপরে মিড মর্নিং স্ন্যাক্স 10টা থেকে 11টার মধ্যে রাখলে খুব ভালো হয় ডায়াবেটিক পেশেন্টের জন্য। সেক্ষেত্রে ফ্রুটস হতে বা ফল হতে পারে বেস্ট অপশন। অবশ্যই মিষ্টি ফলগুলো একটু অ্যাভয়েড করবেন, ডায়াবেটিসের জন্য টক ফলগুলো খুবই উপকারী।
এরপরে লাঞ্চ অবশ্যই 1টা থেকে 2টার মধ্যে করতে হবে। সেক্ষেত্রে আপনি ভাত, রুটি, মাছ বা মাংস, সবজি এবং প্রচুর পরিমাণে সালাদ রাখতে হবে। ফাইবার জাতীয় খাবার কিন্তু ব্লাড সুগার নিয়ন্ত্রণে প্লাস খাদ্য হজমেও সাহায্য করে থাকে। এরপরে ইভিনিং স্ন্যাক্স জন্য যেটা করতে হবে 4টা থেকে 5টার মধ্যে, সেক্ষেত্রে আপনি চা, অবশ্যই চিনি ছাড়া চা বা গ্রিন টি বা কফি যেটাই রাখেন না কেন, পাশাপাশি আপনি যেটা করতে পারেন বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস রাখতে পারেন, চিকেন দিয়ে ভেজিটেবল দিয়ে স্যুপ তৈরি করে খেতে পারেন। এছাড়াও বিভিন্ন ওটসের বিস্কিট বা হোল গ্রেনের যে বিস্কিট পাওয়া যায় সুগার ফ্রি, সেগুলোও রাখতে পারেন খাদ্য তালিকায়। এরপরে হচ্ছে ডিনারের ক্ষেত্রে টাইমটা মেনটেন করাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার ডিনারের টাইমিংটার উপরই ডিপেন্ড করে ফাস্টিং ব্লাড সুগারটা। সেক্ষেত্রে দেখা যায় যে 7:30 থেকে 8:30টার মধ্যে ডিনার সেরে ফেলাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ডিনারটা যদিও ফাস্টিং পর্যাপ্ত না হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ফাস্টিং ব্লাড সুগারটা অনেক বেশি উঠানামা করে বা ফ্লাকচুয়েট করে থাকে। এরপরে হচ্ছে বেড টাইম স্ন্যাক্স একটা রয়েছে, সেটা আমরা 10টা থেকে 10:30টার মধ্যেই নিতে বলে থাকি। বিশেষ করে যেসব পেশেন্টরা ইনসুলিন নিচ্ছেন তাদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় লেট নাইটে বা হচ্ছে ভোরের দিকে বা আর্লি মর্নিংয়ের ক্ষেত্রে একটা হাইপো হওয়ার টেন্ডেন্সি থাকে। তো সেক্ষেত্রে যেটা করবেন, সেক্ষেত্রে আপনি খাদ্য তালিকায় লো ফ্যাট মিল্ক, লো ফ্যাট টক দই, এছাড়াও হচ্ছে ইসুবুল, তোকমা রয়েছে, চিয়া সিড রয়েছে, এই ধরনের খাবার কিন্তু খাদ্য তালিকায় রাখতে পারেন। এগুলো তো অনেক ভালো পরিমাণে ফাইবার থাকে। এরপরে যেটা বলতে চাই, ডায়াবেটিক পেশেন্টের সুগারের উঠানামার জন্য টাইমিংটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, পাশাপাশি আপনাকে পর্যাপ্ত ঘুমাতে হবে, স্ট্রেস ফ্রি থাকতে হবে এবং হাঁটাহাঁটি, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিদিন আপনাকে অ্যাটলিস্ট 40 থেকে 45 মিনিট ফিজিক্যাল এক্সারসাইজ বা ব্রিজ ওয়ার্ক যেটাকে বলে থাকে সেটা করতে হবে। এতে যেটা হবে, আমাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে, ইনসুলিন রেজিস্ট্যান্স কমাবে। এরপরে যদি আসি কোন ধরনের খাবারগুলো পরিহার করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সিম্পল কার্বোহাইড্রেট, বিশেষ করে মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার, অধিক ভাজা পোড়া, বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস, তৈলাক্ত খাবার, রিচ ফুড, পোলাও, বিরিয়ানি, এই জাতীয় খাবারগুলো যতটা পরিহার করা যায় বা লিমিটেড অ্যামাউন্টে খেতে হবে। তারপরে মাটির নিচের সবজিগুলো যেমন আলু, এই জাতীয় খাবারগুলো একটু পরিহার করতে হবে। তারপরে স্যাচুরেটেড ফ্যাট, বিশেষ করে ঘি, মাখন, বাটার, এই জাতীয় খাবারগুলো একটু পরিহার করে চলবেন। এছাড়া আপনাকে যেটা করতে হবে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি কিন্তু আপনার খাদ্য তালিকায় রাখতে হবে। একজন ডায়াবেটিক পেশেন্টকে কিন্তু মিনিমাম 2 লিটার পানি খাদ্য তালিকায় রাখতে বলা হয়ে থাকে। সর্বশেষ যেটা বলতে চাই সেটা হচ্ছে একটা প্রপার ডায়েট, স্ট্রেস ফ্রি লাইফ এবং কোয়ালিটি অফ এক্সারসাইজ বা ভালো পরিমাণ এক্সারসাইজ যদি 3টার কম্বিনেশন থাকে, সেক্ষেত্রে কিন্তু একজন ডায়াবেটিক পেশেন্ট খুব সুন্দরভাবে ব্লাড সুগারটাকেও কন্ট্রোল করতে পারেন এবং ডায়াবেটিসের ফলে যে আদার্স রোগের ঝুঁকি থাকে সেটাও কিন্তু প্রতিরোধ করা সম্ভব। যদি কোনো ব্যক্তি কিছুটা অস্বস্তি বোধ করে, যেমন তার বারবার ইউরিন হচ্ছে অথবা গলা শুকিয়ে যাচ্ছে, যেটিকে আমরা মনে করি যে ডায়াবেটিসের লক্ষণ, এই ক্ষেত্রে তিনি প্রথমে কোন কোন ধরনের টেস্ট করার মাধ্যমে কনফার্ম হতে পারবেন যে তিনি আসলে ডায়াবেটিক পেশেন্ট অর নট? প্রস্রাবের তো অনেক সমস্যা হতে পারে। সুগার বেশি হলে বারবার প্রস্রাব হবে, এটা শিওর। বিশেষ করে রাত্রে প্রস্রাব হবে এবং পেশাবের এত আর্জেন্সি হবে যে বিছানা থেকে নামতে গেলে কাপড় পেশাব হবে। এটা একটা এটা হলো একটা আর্জেন্সি। আর একটা হতে পারে যে বা পেশাব জ্বালা পোড়া করে, পেশাবের রাস্তায় জ্বলে, এটা কিন্তু ডায়াবেটিসের জন্য না। এইসব ক্ষেত্রে পেশাবে ইনফেকশন হয়, তখন তো জ্বর থাকবে বা অন্য কিছু থাকবে। আর একটা সমস্যা হলো সাধারণত যেটা হয় আমাদের দেশে, অনেকেই আছে পাত্তা দেয় না, তার খারাপ লাগতেছে, অবশ লাগতেছে, শুয়ে থাকতে ইচ্ছা করে, যা একটা কাজ করতে গেলে আমার না একটু রেস্ট নিয়ে আসি, এটা অনেকেই পাত্তা দেয় না। ইয়াং ছেলে পেলে তখন যখন মানুষে বলে যে তোমার ওজন কমে যাচ্ছে, ডাক্তার দেখাও, তখন সে আসে। তো এরকমভাবে উপসর্গ ছাড়াও হয়। বললাম না, টাইপ 2 ডায়াবেটিস কিন্তু অধিকাংশ ক্ষেত্রে রুটিন টেস্টের সময় ধরা পড়ে। এখন কি টেস্ট করবেন? 3টা টেস্ট আপনার লাগবে। একটা হলো ব্লাড গ্লুকোজ খাওয়ার আগে, নাস্তার আগে মানে ফাস্টিং মানে 8 থেকে 10 ঘন্টা না খেয়ে থাকতে। আচ্ছা, না খাওয়া মানে কিছুই খাওয়া যাবে না, শুধু পানি খাওয়া যাবে। তার আগে 3 দিনে নরমাল খাবার 3 দিন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে আপনি ওই দিন টেস্ট করলেন। অর্থাৎ টেস্টের মধ্যে আপনি বলছেন যে খালি পেটে তাকে ব্লাড টেস্ট করতে হবে, যেটার মাধ্যমে বোঝা যাবে যে তিনি ডায়াবেটিক পেশেন্ট কিনা। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন, এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম ডায়াবেটিস নিয়ে। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। ফিস্টুলা বলতে বোঝায় একটা নালী বা নালী ঘা আমরা বলে থাকি।
তো আমরা কলোরেক্টাল সার্জন হিসাবে আমরা মূলত যে অংশটা নিয়ে কাজ করি এইটাকে আমরা বলে থাকি পেরিয়ানাল ফিস্টুলা বা ফিস্টুলা ইন অ্যানো, অর্থাৎ মলদ্বারের মুখে অথবা মলদ্বারের চতুষ্পার্শ্বে যে কোনো জায়গা থেকে এক বা একাধিক যে ফিস্টুলা তৈরি হয় সেটাকেই আমরা ফিস্টুলা বলে অভিহিত করে থাকি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান, নাটক এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।